যেমন কর্ম তেমন ফল। আমি বাবু এসডিএস ফালতু কথার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা এবং অভিনন্দন। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। আমাদের সঙ্গে রাখার জন্য আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আর আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা সবসময় আমাদের পক্ষ থেকে আছে, ইনশাল্লাহ থাকবে। আপনারা আমাদেরকে আরো সহযোগিতা করুন যাতে আমরা আমাদের অনুষ্ঠানটি আরো সুন্দর আকারে এবং সুন্দরভাবে চালাতে পারি এবং আপনাদেরকে নানান ধরনের বিনোদন অথবা মোটিভেশনাল অনেক কিছু, শিক্ষণীয় অনেক কিছু জানিয়ে দিতে পারি। তো যাই হোক, আজকের গল্প শুরু করা যাক। তো গল্পটা ঠিক এরকম। এক মাছুয়া মাছ মারতো সবসময়। মাছ মারতে মারতে ওর মাছ একজন আসে কারে নেয়। একদিন, দুই দিন, তিন দিন এভাবে করে কারে নিচ্ছে। একদিনের অবস্থা ঠিক এরকম, মাছটি কেবল নদী থেকে তোলা হলো। তো তোলার পর মাছটি এখনো মারা যায়নি, মানে কিছুটা ছটপট ছটপট করতেছে। এই অবস্থায় সে যখন মাছটাকে কারে নিল, তখন লোকটি এখন কি করা যাবে, সে শক্তিশালী, সে তো দুর্বল, সে কিছু করতে পারছে না। সবলের কাছে দুর্বল সবসময় তো ভাই নিরুপায়, কিছু করার মতো থাকে না। তাই সে কি করলো, দিয়ে দিল মাছটি। মাছটি নিয়ে ঠিক তার এই আঙ্গুলের এই জায়গায় কামড় বসালো। এখন কামড়ের এমন যন্ত্রণা, এবং মাছটি কামড় দেওয়ার পরপরই পানিতে আবার চলে গেল। যেহেতু জীবিত ছিল, হালকা পানিতে যায় পূর্ণ জীবিত চলে গেল। এখন এই যন্ত্রণাটি সে সহ্য করতে পারছে না। এখন কি করা যায়, নিরুপায় হয়ে সে ডাক্তারের কাছে গেল এবং ডাক্তারকে বলল যে আমার এই বৃদ্ধাঙ্গুলিতে একটি মাছ কামড় দিয়েছে। তো বললো আচ্ছা ঠিক আছে দাও, এটা তো কোনো বিষয় না। তো সে সুন্দর আকারে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে দিল। যথারীতি সে ভয়ঙ্কর ব্যথা, চরম ব্যথা, যেগুলো ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও ব্যথা কমছে না। তখন কি করা যায়, তা আবার সে তৃতীয় দিন ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার খুলে দেখে আঙ্গুলের অবস্থাটি মোটামুটি খুবই খারাপ, এবং এখনই ক্ষতটা মনে হচ্ছে এখনই ক্ষত হয়েছে এরকম। তো সে বললো যে একটা কাজ করা যায়, এটা তোমার অনেকদূর পর্যন্ত ছড়া যাচ্ছে, তো আঙ্গুলটা কাটে দিলেই মনে হয় তোমার জন্য ভালো হবে। তো বললো আচ্ছা ঠিক আছে। এখন ভাই রোগী মানুষ, যেভাবে বাঁচতে চায়, যে যা করতে হয় করবো, অসুবিধা নাই, কিন্তু বাঁচতে হবে, চিন্তাধারা এরকম। সে আঙ্গুলটা ডাক্তারটি কাটে দিল। কাটে দেওয়ার পর যথারীতি একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চতুর্থ দিনে প্রচন্ড আকার ব্যথাটা চরম রূপ ধারণ করেছে। এখন কি করা যায়, আবারও সে ডাক্তারের কাছে গেল। যাওয়ার পর ডাক্তার দেখে যে অবস্থাটা খুবই খারাপ, এই পর্যন্ত মানে পুরোটাই ক্ষত হয়ে গেছে, এমন যে এই পর্যন্ত যদি না কাটা যায় তবে সে হয়তো বা তার পুরো হাড়টাই কাটতে হবে। সে বলল তোমার পুরা এই এতদূর পর্যন্ত কাটে দিতে হবে। তো বললো ঠিক আছে স্যার, করেন, যা করার তাই করেন। সে ডাক্তারটি এতদূর পর্যন্ত কাটে দেওয়া। কাটে দেওয়ার পর আবারও যথারীতি ভালো আর হচ্ছে না, কি করা যায়, উপায়ন্তর না পায়ে আবারও সে চতুর্থ দিনের মাথায় বা পঞ্চম দিনের মাথায় আবার সে ডাক্তারের শরণাপন্ন হলো। তো ডাক্তার দেখে অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, অবস্থা ভালোর দিকে যাবে কেন, ওষুধ খাচ্ছে, সবকিছু খাচ্ছে, কিন্তু একটা মাছের কামড়ে যে এই অবস্থা হতে পারে সে চিন্তা করতে পারে নাই। শেষ পর্যন্ত ডাক্তার বলল তোমার এই কবজি পর্যন্ত কাটতে হবে, নয়তো বা তোমার পুরো সম্পূর্ণ হাতটাই কাটতে হবে। শেষ পর্যন্ত বলল ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন। করার পর আবারও যায়, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, পঞ্চম দিনের মাথায় আর ব্যথা সহ্য হয় না, এবং ঘাটি চরম আকার ধারণ করেছে এবং রূপটি খুব খারাপ ধরনের নিয়েছে। যদি সম্পূর্ণ হাত যদি কাটে না দেওয়া যায় তবে সে হয়তোবা বাঁচবে না। তো সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল তোমার হাতটি ঠিক এই পর্যন্ত কাটে দিলে হয়তোবা তুমি বেঁচে যাবা। সে বলল ঠিক আছে, ওকে, তাই করেন। তো করার পর সে যখন হাতটি হারাই দিল, সম্পূর্ণ হাতটি হারাই দিল, কিন্তু মাছটি কামড় দিয়েছিল শুধু বৃদ্ধাঙ্গুলিতে, কিন্তু এর রূপটা এত ভয়ঙ্কর ছিল যে পুরো সম্পূর্ণ হাতটি চলে গেল। যাওয়ার পর সে যখন বাসার দিকে যাচ্ছে, খুব মন খারাপ যে কি হচ্ছে, এটা এভাবে তো হওয়ার কথা না, একটি মাছের কামড়ে এই ধরনের সমস্যা তো আজ পর্যন্ত আমি শুনি নাই কারো। তো যাই হোক, ওদিক দিয়ে যাচ্ছিল, তার বন্ধুর সাথে দেখা। সে বন্ধু বলল তুমি এমন কি কাজ করেছো যার জন্য তোমার একটি মাছের কারণে তোমার হাত পর্যন্ত কাটা যাচ্ছে। তো বললো আমি তো সেরকম কিছু করি নাই, কিন্তু একজন মাছ মারতো, তার থেকে আমি মাছ কাড়ে নিতাম।
তো একদিনের ঘটনা, সে মাছটি আমাকে কামড় দিল। তো বললো তুমি জলদি যাও, খুব দ্রুত যাও, তার কাছে যায়, তার হাত ধরো, পা ধরো, প্রয়োজন করলে যা খুশি তাই করো, তার কাছে ক্ষমা চাও, হয়তোবা যদি ক্ষমা পাও তবে আল্লাহ হয়তোবা তোমাকে পরিত্রাণ দিয়ে দেবেন। তো সে লোকটি হন্য হন্য হয়ে খোঁজা শুরু করলো, যা দেখে সে নদীর ধারেই কিন্তু ওই মাছ মারছে, তার গায়ে পা ধরে নিয়েছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আপনি এমন কি আমাকে অভিশাপ দিয়েছিলেন যার ফল এরকম ভয়ঙ্কর, বা আপনি কি কোনো জাদুমন্ত্র জানেন যে একটি মাছের জন্য আমার সম্পূর্ণ হাতটি হারিয়ে গেল? তো বলো না, আমি জাদুমন্ত্র জানি না। আমি ঠিক এইভাবেই কথা বলেছিলাম যে হে আল্লাহ, আমি দুর্বল, সে সবল, সে আমার কাছে কারে নিছে, কিন্তু তার থেকে শক্তিশালী তুমি, এর বিচারটা তুমি করিও। তাই এই পৃথিবীতে যা করবেন তাই পাবেন, আমরা যা করব তাই পাবো, এক ফোঁটা এদিক সেদিক হবে না। আরেকটি ঘটনা মনে পড়ে গেল, আমেরিকার পত্রিকায় আসছিল, এটা বিলিভ ইটস আর নটে, সেই 1893 সালের ঘটনা। হেনরি নামের একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। তো ভালোবাসতে বাসতে এক সময় সে ছেলেটি তাকে ডাম্প বা ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পর সেই মেয়েটি কান্নাকাটি করতে করতে তার ভাইয়ের কাছে গিয়ে বলল যে এই অবস্থা, হেনরি নামের একটি ছেলেকে আমি ভালোবাসতাম, সে হেনরি আমাকে ধোঁকা দিয়েছে। তো ভাই এই কথা শুনে সহ্য করতে পারে নাই, সে বাসা থেকে একটি পিস্তল নিয়ে যায়, হেনরিকে মারার উদ্দেশ্যে বাসা থেকে বের হলো। বের হয়ে যখন সে যাইতে হেনরির বাসায় গেল, যে হেনরিকে শুট করছে। শুট করার পর হেনরির ঠিক কানের এখান থেকে গুলিটি চলে যায় একটি গাছের মধ্যে যায়, হানে গেছে এবং হেনরি পড়ে গেল। সে ভাই মনে করলো হয়তো হেনরি মারা গেছে, তাই সে নিজেকে শুট করে নিল। যখন সে নিজেকে শুট করে নিল, তখন তার বোন যখন জানতে পারলো, তখন তার বোনও নিজেকে শুট করে নিল। এভাবে দুইজনে মারা গেল, কিন্তু হেনরি উঠে আবার দাঁড়িয়ে গেল। হেনরির কানের পাশ থেকে গুলিটি গিয়েছিল, তাই সে বেঁচে গেল। তো এইভাবে যায়, দিন যায়, দিন যায়, দিন যায়, এইভাবে করে হেনরির 20 বছর পর হেনরি একটি বাসা বানাবে। বাসা বানানোর জন্য কিছু কাঠের দরকার। তো যে গাছের মধ্যে সে গুলিটি হানছিল, সেই গাছটিকে ভাবলো কাটতে তো অনেক সময় লাগবে, তো একটা কাজ করি, এটা গ্রেনেড দিয়ে উড়াই দিই, তাহলে একবারে গাছটি পড়ে যাবে। তো যথারীতি যে ভাবনা সেই কাজ। 20 বছর পরের ঘটনা বলতেছি, 1913 সালের ঘটনা। এটা আপনারা বিলিভ ইটস আর নটে খুঁজলে হয়তো বা পাবেন। সে যখন গাছটি উড়াই দিল, ঠিক গাছের মধ্যে যেখানে বুলেটটি হানছিল যায়, সেই আপনার গ্রেনেডের কারণে, ব্লাস্ট হওয়ার কারণে ওই বুলেটটি আসে হেনরির মাথা বরাবর ঢুকে গেল, এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেল। হেনরির মৃত্যু হয়ে গেল 20 বছর পর। তাই বলা হয় যেমন কর্ম তেমন ফল, আমরা যা করব আমাদের কাছে ফিরে তাই আসবে, হয়তোবা আজ, নয়তোবা কাল, হয়তোবা 1 বছর পর, নয়তো 2 বছর পর, নয়তো 5 বছর পর, নয়তো 10 বছর পর, নয়তো 20 বছর পর, হয়তোবা সারা জীবনে। তাই আমরা নিজেদের জীবনটাকে সংশোধন করার চেষ্টা করব, সবল হয়ে কোনো দুর্বলের প্রতি অত্যাচার করব না। আমি শক্তিশালী একজন গরিব মানুষের প্রতি কখনো অমানবিকতা দেখাবো না। সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে, সবার প্রতি আমাদের আন্তরিকতা থাকবে। সবল হোক অথবা সে দুর্বল হোক, আমরা সবাই মানুষ, সবচেয়ে বড় পরিচয়। আজ এই পর্যন্ত। আমি বাবু আপনাদের সাথে SJ সলতুকাতার পক্ষ থেকে আই লাভ ইউ অল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।